হ্যালো এভরিওয়ান, শেষ মুহূর্তের কিন্তু ঘন্টা বেজে গেছে, একদম পরীক্ষা তোমার দোরগড়ায়। আর পরীক্ষা দোরগড়ায় হলে আমি সাথে থাকবো না, এটা কখনোই হতে পারে না। একদম লাস্ট মোমেন্টের জন্য তোমাদের এমন কিছু কোশ্চেন নিয়ে এসেছি যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে। তুমি যদি খেয়াল করে থাকো, সাজেশনটা একটু বড় হয়ে গেছিলো, কিন্তু এখানে বাছাই করা কিছু সিলেক্টেড কোশ্চেন আছে যেগুলোকে আমরা বলতে পারি মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশন। ফিজিক্সে কিন্তু ডেরিভেশন খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো আমাদের প্রত্যেকটা ইউনিট থেকে, আমাদের যে 5টা ইউনিট আছে, সেই 5টা ইউনিট থেকে প্রপারলি যে ডেরিভেশনগুলো আছে আজকে আমি দেখিয়ে দেবো। শেষ মুহূর্তে অন্তত এইগুলো সবাই করে যাবে, এবং যারা পাস করবো নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলে তারাদেরও এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। ঠিক আছে, যে এখান থেকে তুমি অন্তত পাস করে যাওয়ার মতো জায়গা কভার করতে পারবে। এক এক করে আমি এগুলোর ভিতরে দেখাবো। ঠিক আছে, তাহলে ঝুলি খোলা হবে, সবাই ঝুলি খোলার জন্য রেডি হতে থাকো। প্রথমে দেখো গ্র্যাভিটেশন মহাকর্ষ ইউনিট 6, এখান থেকে এই 4টে কোশ্চেন আছে। এই 4টে কোশ্চেন, এই 4টে ডেরিভেশন হলো এখানকার আসার মতো কোশ্চেন। প্রথম কি, নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য পৃথিবী পৃষ্ঠের ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের রাশিমালা নির্ণয় করো, হলো। তারপরে হলো পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে মুক্তিবেগের রাশিমালা। এই দুটো কোশ্চেন হলো মার্কাটারি ইম্পর্টেন্ট কোশ্চেন ডেরিভেশনের মধ্যে। আচ্ছা, ডেরিভেশনের মাঝে মাঝে একটু অন্য টাইপে একটু হালকা দু একটা কোশ্চেন থাকবে, ওটা ডেরিভেশনের আওতায় আমরা ধরে নিতে পারি। আচ্ছা, পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে দেখাও যে রো টি স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক, রো হলো পৃথিবীর গড় ঘনত্ব। আচ্ছা, পৃথিবীকে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তি তার মোট শক্তির দ্বিগুণ। এই 4টে কোশ্চেন তুমি গ্র্যাভিটেশন থেকে করে যাও, এর ভিতর থেকে একটা কিংবা দুটো আসতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, এরপরে চলো আমরা, এটা গেল ইউনিট 6। ইউনিট 6-এর এই কোশ্চেন মাস্ট অবশ্যই তোমাকে ছেড়ে গেলে হবে না, এটা অবশ্যই করে যেতে হবে। এবারে আমরা যাচ্ছি ইউনিট নাম্বার 8। 7 আর 10 লাস্টের দিকে বলবো, কারণ ওখানে 10 মার্কস করে আছে, এগুলোতে কিন্তু 5 মার্কস করে আছে। কারণ এখানে একটা একটা চ্যাপ্টার পড়লে 5 মার্কস উঠে যাবে। ঠিক আছে, তো প্রথমে তোমার টার্গেট থাকবে এটা 5 মার্কস, এটা 5 মার্কস, তারপরে ইউনিট 9 এটা 5 মার্কস। 3টে চ্যাপ্টার আগে রেডি করা, কারণ এখানে একটা করে চ্যাপ্টার পড়তে হবে। তারপরের চ্যাপ্টারে চলো আমরা, পরে ইউনিটে চলো, ইউনিট নাম্বার 8 থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে কিন্তু আমাদের যে থার্মোডাইনামিক্স এবং গ্র্যাভিটেশন, এটার কিন্তু প্রপার পার্ট ওয়াইজ ভিডিও আছে। অনেকে বলে যে স্যার আপনারা শুধু ওয়ান শট হালকা করে কনসেপ্ট দিয়ে চলে গেছেন, কিন্তু কখনো এটা করিনি। গ্র্যাভিটেশনের প্রচুর, মানে 3টে মতো পার্ট আছে এবং বড় বড় ভিডিও, এবং প্রপার একটা জায়গায়ও খামতি দেওয়া হয়নি। তুমি গ্র্যাভিটেশন পড়ানো লেভেলটা একবার দেখে এসো ওখানে, তারপরে তুমি বলবে। সিমিলার থার্মোডাইনামিক্স 2 থেকে 3টে ভিডিও আছে, দেখে এসো সেখানে কী লেভেলের পড়ানো হয়েছে, এখানে কোনো রকমের ফ্লো দেওয়া হয়নি। আচ্ছা, থার্মোডাইনামিক্সের থেকে সিপি মাইনাস সিভিআর, এটার প্রমাণ খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা হতে পারে যে না, এটাই করে দাও। ঠিক আছে, তারপরে চলো সমুষ্ণ রুদ্ধতাপ লেখচিত্রের নতিদ্বয়ের সম্পর্ক, আর সমুষ্ণ প্রক্রিয়ায় কার্যের মান, কার্ণচক্রের পিভি লেখচিত্র, আর আদর্শ গ্যাসের কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। এই কটা এখান থেকে ডেরিভেশন ইম্পর্টেন্ট, এখান থেকে একটা দুটো এসে যাবে। চলো এবারে আমরা যাই ইউনিট নাম্বার 9। এটা হলো কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এটা কিন্তু খুব বড় চ্যাপ্টার নয়, বাট এখান থেকেও 5 মার্কস আসে, তাহলে খুব ভালো জিনিস, যেটা আগের বারের কোশ্চেন প্যাটার্নে ছিল না, এখান থেকে অত মার্কস দিত না। তো গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে, তাহলে কি, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা বের করো। কিসের রাশিমালা? চাপের রাশিমালা। এটা কিন্তু এবারের জন্য স্টার মার্কস, বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, গ্যাসের অণুগুলোর মোট শক্তির রাশিমালা বের করো। এটাও কিন্তু এবারের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এটা ফার্স্ট কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেনটাতে আমি একটু স্টার দিতে চাই। ঠিক আছে, গ্যাস অণুগুলোর সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, স্বাধীনতার মাত্রা এবং সমবিভাজন নীতির বিবৃতি। এই 3টে ডেরিভেশন নয়, কিন্তু এই 3টে ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো এরপরে চলো ইউনিট নাম্বার 10-এ আসলাম। ইউনিট নাম্বার 10-এ 4টে চ্যাপ্টার আছে। অসিলেশনের একটা পার্ট, একটা হলো ওয়েভসের পার্ট। অসিলেশনের পার্টে দেখো সরল দোলগতি থেকে সরল দোলগতি সম্পন্ন কণার স্মরণের সাথে গতিশক্তি, স্থিতিশক্তি, মোট যান্ত্রিক শক্তির পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। সরল দোলকের সুতোর টান, একটা সিম্পল পেন্ডুলামের সুতোর টান, এই দুটো একদম ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন। লেখচিত্রের সাহায্যে অবমন্দিত কম্পনের প্রকাশ এবং পরবশ অনুনাদি কম্পন। এটা হলো কম্পনের প্রকৃতি। এই কম্পনের প্রকৃতি থেকে তো কোনো ডেরিভেশন হয় না, তাই এই কোশ্চেনটা একটা ছোট্ট করে দেওয়া হলো। তো চলতরঙ্গ প্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা, এটা হলো তরঙ্গ গতি থেকে চলতরঙ্গের সমীকরণের প্রতিষ্ঠা, কিন্তু স্টার মার্কস রাখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলতরঙ্গের কণার বেগ এবং তরঙ্গ বেগের সম্পর্ক, এটাও ইম্পর্টেন্ট, তবে অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, গ্যাস মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত নিউটনের সূত্র,
লেখো এবং ব্যাখ্যা করো, এর থেকে ল্যাপ্লাসের সংশোধনটা লেখো, এটা কিন্তু ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট। স্থানীয় তরঙ্গের উৎপত্তির গাণিতিক ব্যাখ্যা, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্ট আছে। টান টান করা তারের তির্যক কম্পনের সূত্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। চিত্রসহ দেখা যে একমুখ বদ্ধ নলে বায়ুস্তম্ভের কম্পন শুধুমাত্র বিজোড় সংখ্যক সমমেল উপস্থিত থাকে, ঠিক আছে, বদ্ধ নল খোলা নলের কেসগুলো। স্বরকম্প কিভাবে তৈরি হয়, শ্রোতা এবং এটা ডপলার থেকে, তারপর এটা ডপলার থেকে শ্রোতা ও উৎস পরস্পরের দিকে অথবা পরস্পর থেকে যদি দূরে সরে যায় তাহলে আপাত কম্পাঙ্কের কি পরিবর্তন হবে সমীকরণের সাহায্যে দেখাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো থিওরি এখান থেকে ইম্পর্টেন্ট হলো, ঠিক আছে, বা ডেরিভেশন বলতে পারো। তাহলে এই গেল আমাদের ইউনিট 10। এবারে আমরা যাচ্ছি লাস্ট ইউনিট, ইউনিট নাম্বার 7। আজকের যে ম্যারাথনটা হয়েছিল ইউনিট নাম্বার 7টা আমরা পুরোটা রেডি করতে পারিনি। আমরা বলে দিয়েছিলাম যে ইউনিট নাম্বার 7টা কীভাবে পড়বে, ঠিক আছে, কারণ এটা আমি বিশ্বাস করি অন্তত যে পরীক্ষার আগে পুরো দিন ম্যারাথন করে ছাত্রছাত্রীদের পরীক্ষাটাকে খারাপ করো না, ঠিক আছে। দরকার দেখো, পরীক্ষার আগে ম্যারাথন করালে নিশ্চয়ই প্রচুর ভিউজ হয়, তোমার লাভ হয়, সব ঠিক আছে। অন্যান্য প্রচুর চ্যানেল পরীক্ষার আগে প্রচুর ম্যারাথন করে, কিন্তু আমরা কখনোই এটা ভাবতে পারি না যে আমাদের ভিউজের জন্য ছাত্রছাত্রীদের ক্ষতি হোক। আমি ক্লাস 12-এর 1 ঘন্টার ক্লাস নিয়েছি, 1 ঘন্টার ক্লাস নিয়ে পুরো সিলেবাস কিভাবে রিভিশন করবে, কোন কোন টপিক কোন কোন নিউমেরিক্যাল করবে পুরো বলে দিয়েছি। কেন আমি পরীক্ষার আগে এরকমভাবে বলে দিতে হচ্ছে, পরীক্ষার আগে যদি পড়িয়ে দেওয়া যায় সেটা সব থেকে ভয়ঙ্করভাবে ক্ষতি করবে ছাত্রছাত্রীদের জন্য। আচ্ছা চলো ইউনিট 7-এর কথা আমরা বলে দিই। ইউনিট 7-এ কিন্তু অনেক হাবি জাবি চ্যাপ্টার আছে আর কিছু ভালো চ্যাপ্টার আছে। তুমি সিলেক্টেড 3টে চ্যাপ্টার, তাপ সঞ্চালন, সান্দ্রতা পৃষ্ঠটান, স্থিতিস্থাপকতা আর তার সাথে কঠিন তরলের প্রসারণ, এই 4টে চ্যাপ্টার পড়ে নাও, তাহলে বাকি চ্যাপ্টার না পড়লেও হয়ে যাবে। চলো প্রথমে হচ্ছে সমপ্রস্থচ্ছেদযুক্ত একটি মোটা দণ্ডকে কোনো দীর্ঘ অবলম্বন থেকে, ঠিক আছে, ঝোলানো হলে দণ্ডটির নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য পরিবর্তনের রাশিমালা বের করে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পয়জনের অনুপাত খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে, তবে এখান থেকে ডেরিভেশন হয় না, এটা অ্যাকচুয়ালি স্টোকসের সূত্র লেখো, সীমান্ত বেগের রাশিমালা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সীমান্ত বেগের রাশিমালা নির্ণয় করা, বার্নৌলিস থিওরেম এবং এর বিবৃতির গাণিতিক রূপ, এটাও একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। দেখাও যে প্রতি একক ক্ষেত্রফল স্থিতিশক্তি অর্থাৎ পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান। আমি কিন্তু বেশি বেশি ডেরিভেশন এখানে রাখতে চেয়েছি, আরও থিওরি কোশ্চেন হয়, 2 মার্কসের কোশ্চেন হয়, সেগুলো তোমাদের মূল সাজেশনে আছে। আচ্ছা, তরলের ফোঁটার অভ্যন্তরে এবং সাবানের বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা, 3টি প্রসারণ গুণাঙ্ক আলফা বিটা গামার ভিতরে সম্পর্ক, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যখন আমরা আসলাম তাহলে কঠিনের প্রসারণ, প্রথমে আমরা স্থিতিস্থাপকতা, তারপরে সান্দ্রতা পৃষ্ঠটান, এবারে আমরা ঢুকছি আলফা বিটা গামা মানে কঠিন তরলের প্রসারণ। আচ্ছা, তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ভিতরে সম্পর্ক বের করো। এটা হলো আমাদের গ্যাসের প্রসারণ থেকে চার্লস বয়েলের সূত্রের সমন্বয় সূত্রের প্রমাণ, আদর্শ গ্যাসের ইকুয়েশনের কেস, ঠিক। দেখো, কারণ গ্যাসের প্রসারণ থেকে ডেরিভেশন টাইপের কোশ্চেন নেই, চার্লস বয়েলের সূত্র এগুলোই নিয়ে গঠিত এটা কিন্তু। আচ্ছা, তারপরে যে চ্যাপ্টার আছে থার্মোমিতি, সেখান থেকে কোনো ডেরিভেশন নেই, তাই একটা কোশ্চেন রেখেছিস তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতি আর উদাহরণ, ঠিক আছে। তারপরে যে চ্যাপ্টার আছে সেটা থেকে আমাদের ক্যালোরিমিতি, সেখানেও ডেরিভেশন নেই, তাই আমরা তাপগ্রাহিতা জলসমর ক্যালোরিমিতির মূলনীতি 3টে জায়গা একটু দেখে নিলে হবে। 12 নম্বরে আমরা আসছি, কোনো পদার্থের বেদ, ক্ষেত্রফল এবং 2 পৃষ্ঠের উচ্চতার পার্থক্য জানা থাকলে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা বের করে, মানে তাপ সঞ্চালনে চলে আসলাম। তারপরে যদি যুগ্মপাত হয় তার ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হয় এটা, ওকে। এই দুটো হলো ডেরিভেশনের ভিতরে। এছাড়া স্টিফেনের সূত্র, নিউটনের শীতলীকরণ সূত্র এবারের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আর এইটা হচ্ছে স্টার মেরে রাখো, এটাও ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, কি স্টিফেন বোলম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণ সূত্র প্রতিষ্ঠা করো, ঠিক আছে। এবারে প্রশ্ন হলো, যে থিওরিগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় সেই থিওরিগুলোর কি নিউমেরিক্যালস ইম্পর্টেন্ট হয়ে যায়, এটা সবসময় মাথায় রাখবে ফিজিক্সের ক্ষেত্রে, যে থিওরিগুলো ইম্পর্টেন্স তার নিউমেরিক্যালসও ইম্পর্টেন্স, ঠিক আছে। তাহলে থিওরিগুলো যখন পড়বে তুমি সাথে সাথে তার একটুখানি নিউমেরিক্যালসও প্র্যাকটিস করতে হবে। তবে কখনোই আমাদের উচ্চ মাধ্যমিক লেভেল বা ক্লাস 11 লেভেলে এমন ম্যাথামেটিক্স দেয় না যেটা তোমার মাথাকে খুব ভাবাবে। নর্মাল ফর্মুলা বেস, নর্মাল কনসেপ্ট জানা থাকলেই সে অঙ্ক করা যায়। শুধু সতর্ক থাকবে নিউমেরিক্যালের ক্ষেত্রে, প্রথমে নিউমেরিক্যালটা ভালো করে পড়ো, তারপরে ইউনিটসগুলো এসআই সিজিএস থেকে একটা ইউনিটে কনভার্ট করো, আর তারপরে ক্যালকুলেশন খুব ভালো করে করো, এবং লাস্ট অ্যাট দ্য লিস্ট তোমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে তুমি ওখানে কোনো রকম মেজর মিস্টেক করছো না কিনা। তাহলে এই 3টে ভালো করে খেয়াল রেখে মাথা ঠান্ডা করে দিলে যে কোনো নিউমেরিক্যাল উতরে যাবে,
ঠিক আছে? নিউমেরিক্যাল নিয়ে প্লিজ ভয় করো না, নিউমেরিক্যাল এমন কিছু হাতি ঘোড়া নেই, ঠিক আছে? চলো, এবারে নিউমেরিক্যালস এমন একটা জায়গা, এখানে কেউ কমন দিতে পারে না, কেউ দিতে পারে না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে কনসেপ্ট বেস নিউমেরিক্যাল, যে এই কনসেপ্টে হয়তো নিউমেরিক্যাল আসতে পারে, সেগুলো তুমি রেডি করো, ঠিক আছে? তাহলে তোমার নিউমেরিক্যাল ওখানে যে ডিফিকাল্টি ফেস করতে হবে সেটা তুমি রেডি করে দিতে পারবে। আচ্ছা, এবারে আসি আমরা সামথিং কিছু কথা, এগুলো যখন বললাম তাহলে আমি এবারে তুমি কিভাবে পড়বে সেই জিনিসটা বলি, ঠিক আছে? বা তোমরা এভাবেই পড়ছো হয়তো। আমরা ম্যারাথন নিয়েছিলাম, আগুন ম্যারাথন পার্ট 1 আমরা কিছুদিন আগে নিয়েছিলাম। সেখানে আমি কোন ইউনিটগুলো করিয়েছিলাম? সেখানে আমি করিয়েছি, দেখে নাও, ইউনিট 6 গ্র্যাভিটেশন, ইউনিট 8 থার্মোডায়নামিক্স, ইউনিট 9 কেটিজি। থার্মোডায়নামিক্সের সেকেন্ড লয়ের ওই পোর্শনটুকু করানো হয়নি, ওটা আমি বলেছি আমার মেন ভিডিও থেকে দেখে নাও। তাহলে এটা আমরা এবং সম্পূর্ণ ডিটেলসে করেছি, কোথাও ফাঁকি দেওয়া হয়নি এখানে। গ্র্যাভিটেশনের লেভেল ওখান থেকে দেখে আসো তুমি। পরের যখন আমরা একটা ম্যারাথন নিলাম, সেখানে আমরা লিখেছিলাম মহা ম্যারাথন, আগুন ম্যারাথন আর লিখিনি, মহা ম্যারাথন লিখেছিলাম। এবং সেখানে আমরা ভেবেছিলাম যে চলো ফের 10 ঘন্টা ম্যারাথন করিয়ে ওদেরকে পুরো রেডি করে দিই। কিন্তু রিয়েলিটি পরে দেখা গেল যে না, এটা ঠিক নয়। পরীক্ষার আগে 10 ঘন্টা ম্যারাথন করে তাকে রেডি করে দেওয়া মানে আলটিমেটলি স্টুডেন্টদেরই ক্ষতি করা। কিছু স্টুডেন্ট হয়তো যারা সারা বছর পড়াশোনা করেনি তারা চাইবে হ্যাঁ হোক হোক, কিন্তু যারা পড়াশোনা করেছে, মিনিমাম পড়াশোনা করেছে, তাদের পরীক্ষার আগে প্রয়োজন কি একবার ঝালিয়ে নেওয়া, রিভিশন করে নেওয়া। দেখা গেল যে তোমার শিক্ষক তোমার পাশে বসে তোমাকে সারা পরীক্ষার একদিন তোমাকে পড়িয়েছে, পুরো ভালো করে পড়িয়েছে, কিন্তু তুমি রিভিশন দিতে পারোনি, তাহলে তোমার এক্সাম খারাপ হবে, হবেই হবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা ওই ম্যারাথন চলতি অবস্থাতেই আমরা ডিসিশান চেঞ্জ করেছি। ডিসিশান চেঞ্জ করে ইউনিট 6, 8, 9 যেহেতু হয়ে গেছে, বাকি থাকলো ইউনিট 7 আর 10। তো ইউনিট 10-এর আমি ডপলার এফেক্ট আর লাস্টের একটা চ্যাপ্টার একটু কম বলে বাকি 2-3টে চ্যাপ্টার ভালো করে রেডি করে দিয়েছিলাম। এবং বাকি জায়গাগুলো আমি কি বলছিলাম যে এই বাকি জায়গাগুলো এভাবে পড়ে নাও, কারণ বেকার সময় নষ্ট করে লাভ নেই। আর ইউনিট 7টাও টোটাল কীভাবে করতে হবে, পড়তে হবে, সেটা আমি বলে দিয়েছিলাম। ফলে এই মহাম্যারাথন 3 ঘন্টায় হয়ে গেছে এবং এর ফলে তোমার 1-1.5টার ভিতরে ম্যারাথন শেষ হয়ে গেল। ফলে তুমি সময় পেলে কতটা? সময় পেলে এখনও একদিন, কারণ পরের দিন 2টোতে তোমার পরীক্ষা। ওই একদিনে তুমি প্রপার রিভিশনও করে নিতে পারবে। আর তার আগে, সত্যি কথা বলতে, তার আগের দিন বুবাই স্যারের বিয়ে ছিল। সেই অবস্থাতে আমরা তোমার জন্য সাজেশান রেডি করেছিলাম। আমি বলছি সত্যি কথা, ওখানে দেখবে সাজেশানের কিছু লেখা টাইপ করা আছে, কিছু লেখা আমি নিজে লিখেছি। ফলে ওক্ষেত্রে আমাকে সারা রাত জাগতে হয়েছে এবং সারা রাত জেগে ওটা কিন্তু আমাকে লিখতে হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু একটা মামুলি কথা নয়। পর তোমাদের 12-এর দাদাদের জিজ্ঞেস করে দেখবে, পর তাদের জন্য ধরতে গেলে 1 মাস আমার কন্টিনিউ রাত জাগতে হয়েছে। 1 মাস, একদম কোথাও মিথ্যে কথা এখানে বলছি না, 1 মাস কন্টিনিউ আমার রাত জাগতে হয়েছিল। এবারে দেখো আলটিমেট রিয়েলিটি কোথায় পৌঁছালো। রিয়েলিটি পৌঁছালো এইগুলোর পরে এখানে। কি রিয়েলিটি? এইটাই রিয়েলিটি। কি দেখা যাচ্ছে? একজন কমেন্ট করছে ধাপ্পাইবাজি করে বেড়াও লোক সব, তোমরা কি পড়াচ্ছ, এইসব সামথিং এইসব চলে যাচ্ছে। তারপরে কি চলছে? মাত্র 3 ঘন্টা কেন হলো, আর কেন হলো না? তারপরে বলছে এটার নাম কি ফুল সিলেবাস রিভিশন। তারপরে বলছি, আবার অনেকে বলছে হ্যাঁ একদম তাই, আপনি ঠিক বলেছেন। তারপরে দেখো 12 ঘন্টার ম্যারাথন না করাতে পারলে অ্যাটলিস্ট 6-8 ঘন্টা তো করাবেন। তারপরে বলছে ইউ ক্যান নট ডিলিট মাই কমেন্ট, আমার কমেন্ট ডিলিট করতে পারবে না। তাহলে বিষয়গুলো কি গেল? এইগুলোর এফেক্ট, এইগুলোর দেওয়ার প্রতিদান তোমরা কি দিলে? প্রতিদান দিলে এইগুলো। তাহলে শেষ মুহূর্তে এসে কেমন লাগবে একটা শিক্ষকের? কেমন লাগবে যে যাদের জন্য এত খেটে গেল তারা শেষ মুহূর্তে এসে কি দিচ্ছে প্রতিদান? নো রেসপেক্ট, গালি দিচ্ছে তারা। তাহলে কি হলো বিষয়টা? এখন তুমি বলো এটা কি জাস্টিস হলো? ইজ দেয়ার এনি জাস্টিস? এখন তোমরা এরপরে আপকামিং 12-এ উঠবে এবং তোমরা দেখবে 12-এ উঠলে আমরা তোমাদের জন্য কী লেভেলে খাটি। শুধু 12-এ নয়, 11-এও আমাদের তোমরা প্রপার খেটেছি। তুমি যদি আমার সেমিস্টার 1-এর কথা চিন্তা করো, সেমিস্টার 1 তোমাদেরকে পাগল করে দিয়েছিলাম, এত ক্লাস করিয়েছিলাম, এত পুরো ডাউট সলভ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, এরকম লেভেলের দিয়েছিলাম। তোমরা সবাই রাজি হয়েছিলে যে হ্যাঁ সত্যি আপনি সেমিস্টার 1-এ পাগল করে খেটে দিয়েছেন। কিন্তু সেমিস্টার 2-তে আমার একসাথে 12কেও সামলাতে হচ্ছে, একসাথে তোমাকেও সামলাতে হচ্ছে। ফলে রাত দিন এক করেও সেটা আমি প্রোভাইড করার চেষ্টা করেছি।
সবাই কিন্তু একটা ম্যারাথন করেছে, আমি কিন্তু জোর জাবস্তি করে প্ল্যান করেছি 2টো ম্যারাথন করা হবে, তার সাথে সাজেশান দেওয়া হবে, ফের আজকে এই ডেরিভেশনের ভিডিও তোমার জন্য দিচ্ছি। তাহলে দিস ইজ নট এ জোক, এগুলো করতে অনেক কষ্ট লাগে ভাই, ঠিক আছে। আর একটা বিষয় হয়েছে কি, আমি ডাইরেক্ট ওপেন বই বের করে আমি কিছু কিছু জায়গা বলছিলাম যে এইভাবে এইভাবে এই জায়গাগুলো তুমি করো। অনেকে বলছে স্যার আপনি তো বই দেখে দেখে পড়াচ্ছেন, তাহলে এগুলো কেমন কথা হচ্ছে। এবারে তোমরা আপকামিং 12-এ উঠবে, 12 নতুন সেমিস্টার সিস্টেমে তোমরা এখানে আসবে। তো তোমরা দেখেছো 12-এ আমরা তোমাদের কি 12-এ দাদাদের কাছে শুনে দেখবে কি লেভেলের এফোর্ট সেখানে আমরা দিই। তো তাহলে এরকম যদি ফিডব্যাক দাও তাহলে আমার ইচ্ছাই করবে না যে তোমাদের জন্য আর খাটি। তাহলে দরকার নেই 12-এ আমরা তোমাদের ক্লাস দেবো না, দরকার হলে আমি দেবো না, অন্য কোনো টিচার আসুক তাহলে, ঠিক আছে। আমি একটু আসছি তোদেরকে একটু সায়েন্স স্যারের মাঝখানেই ক্লাসে আসলাম, এটা বলার অত্যন্ত প্রয়োজন। তার কারণ শিক্ষার্থী মানে শুধুমাত্র পড়ছে টিচারের কাছে এটা নয়, টিচারকে রেসপেক্ট করছে এটাও। তার কারণ একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর মধ্যে সেরকমই সম্পর্ক থাকে। আমি কয়েকটা কথা শুধু তোদেরকে বলতে চাই, কয়েকটা কথা। তোরা আমার এই প্রত্যেকটা কথাকে মিলিয়ে নিস অক্ষরে অক্ষরে, যে আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি ভুল বলি তাহলে তোরা কমেন্ট করিস, জানাস যে এসওই বাংলা যে কন্টেন্ট প্রোভাইড করেছে, যে কন্টেন্ট এসওই বাংলার প্লেলিস্টে দেওয়া আছে, সেই কন্টেন্ট আদার্স কোনো বাংলার এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে আছে কিনা। 5 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম বাংলার প্রত্যেকটি ছেলেমেয়েকে ফ্রি এডুকেশন দেব, সেই স্বপ্নে এতগুলো মানুষ, এতগুলো শরীর, এতগুলো পরিশ্রম মিশিয়ে দিয়েছি শুধু তোদের জন্য। গ্রামে গ্রামে যাতে প্রত্যন্ত গ্রামে এডুকেশনটা পৌঁছে যায়, যাতে প্রত্যন্ত গ্রামে ছেলেমেয়ে সায়েন্স নিয়ে পড়তে পারে, তার জন্য আমরা কী না করেছি, কী না করেছি না, শুধু কী না করে যাচ্ছি। আজ প্রায় 2 মাস, মাস 2 হচ্ছে। শামীম স্যার তো তোদের বলছিলই যে শামীম স্যার রাত জেগে জেগে এখানে কাজ করছে। প্রত্যেকটি টিচার কি লেভেলের লেবার দিচ্ছে, কি লেভেলের পরিশ্রম করছে, সেটা আমি তো একদম চাক্ষুষ দেখি এবং আমি নিজেও সেই পরিশ্রমটা করে চলেছি। যে আমরা প্রত্যেকটা এসওই বাংলার টিম মেম্বার, টিচার, তোদের জন্য, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য, সে 11 হোক 12 হোক, তাদের প্রত্যেকের জন্য আমরা যেভাবে লেবার দিয়ে চলেছি, যেভাবে রাতের পর রাত জেগে নোট বানিয়ে, পিপিটি বানিয়ে ক্লাস করিয়ে চলেছি, তোরা একটা মিলিয়ে দেখাস তো কোনো চ্যানেল করে কিনা। আমি সবাইকে, প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা টিচারকে সম্মান রেখেই বলছি যে এসওই বাংলা যে কাজটা করে তোরা একটু মিলিয়ে নিস অন্য কোনো চ্যানেল, অন্য কোনো প্ল্যাটফর্ম, অন্য কোনো টিচার তোদের জন্য করছে কিনা। এটা আমাদের সবার স্বপ্ন যে আমাদের দ্বারা যদি প্রত্যেকটি বাংলার ছেলে মেয়ে পড়তে পারে, তাহলে এটা আমাদের কাছে গর্বের বিষয় এবং এই স্বপ্নটা আমরা প্রত্যেকে অনুধাবন করি। সেটাকে তোরা কালিমালিপ্ত করার চেষ্টা করছিস। আমার মনে হয় তোরা কালিমালিপ্ত করছিস না, তোদেরকে কালিমালিপ্ত করানো হচ্ছে। তোরা জানিস, যারা স্টুডেন্ট, যারা পড়াশুনো করিস, তারা জানিস আমরা কী লেবার দিই। আমার মনে হয় এগুলো কোনো স্টুডেন্টের কাজ নয়, এগুলো কোনো স্প্যামার, কোনো অন্য চ্যানেলের কোনো লোক হতে পারে বা অন্য কেউ হতে পারে যারা এটা চেষ্টা করছে। তোরা এটাকে দেখিস, তোরা আমাদের সম্মানটাকে দেখিস, আমাদের এই প্রতিজ্ঞাটাকে দেখিস, আমাদের এই লড়াইটাকে দেখিস, তাহলে আশা করি অনেক 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 ভালো কিছু তোদের জন্য করতে পারবো। আমরা নিজেরা ডিমোটিভেট হব না, আমরা নিজেরা হাল ছেড়ে দেব না। এই সমস্ত কথা শুনলে যখন মনে হয় যে একটা স্টুডেন্ট এটা বলছে, সত্যিই দুঃখ লাগে। সেমিস্টার 1, সেমিস্টার 2, 11-এর 4 বছর ধরে অন্তত 3 থেকে 4 বার করে একটা ক্লাস ডেলিভার করেছি। কেন করেছি? একবার হলেই তো হয়ে যেত, কেন দরকার ছিল? কোনো চ্যানেল একবারও করে না, ফোট্টা ফুটুং মেরে চলে যায়। আমরা কেন করেছি এত কিছু? তোদের জন্য করেছি, তোদের ভালোর জন্য করেছি। প্রতি বছর নতুন কিছু নিয়ে এসেছি। ডিজিটাল হোয়াইট বোর্ড যখন ছিল, হোয়াইট বোর্ডের মতো পড়িয়েছি। ডিজিটাল বোর্ড এসে সেই একই পড়ানোটা আবার আমরা পড়িয়েছি, আবার অনেক বেটার করে, অনেক ভালো পিপিটি করে পড়িয়েছি। হোয়াই ম্যান, কেন পড়িয়েছি? তোদের জন্য পড়িয়েছি, তোদের ভালোর জন্য পড়িয়েছি। যদি আমাদের স্বার্থ বুঝতাম, যদি আমাদের কথা ভাবতাম, যদি আমরা ব্যক্তিকেন্দ্রিক হতাম, যদি আমরা ব্যবসা করতাম, তাহলে এটা করতাম না ইউটিউব প্ল্যাটফর্মে, ওপেন প্ল্যাটফর্মে। তোরা যারা বলছিস তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম আমি, এসওই বাংলার মতো অন্য একটা চ্যানেলকে তোরা এনে দেখা যারা এই ধরনের কাজ করে চলেছে। স্যার ওরা বলছে যে আপনারা ব্যবসা করছেন, আপনাদের ভিডিওসে যখন স্টুডেন্টরা থাকছে না ম্যারাথনে, তখন ম্যারাথন বন্ধ করে দিচ্ছেন। হয়তো এভাবে বলি যে থাকতে হবে, না হলে ম্যারাথন করাবো না, কিন্তু তোমাদের পড়ানোর জন্য বলি। দেখো আমার 12-এর ম্যারাথন 24 ঘন্টার ম্যারাথন ছিল, ওখানে কোনো অ্যাড চালানো হয়নি, পুরো অ্যাড বন্ধ করে রাখা হয়েছে। 1 লাখের ওপর ভিউজ হয়েছে, তাহলে সেখান থেকে তো আর্নিং হতো। আমরা কি আর্নিংয়ের কথা ভেবেছি, না স্টুডেন্টের হেল্পের কথা ভেবেছি বলো? আমরা যে স্টুডেন্ট চাই সেটা আর্নিংয়ের জন্য নয়।
তোদেরকে একটা বলে রাখি, কান খুলে শুনে রাখ, আমরা স্টুডেন্ট চাই আমাদের পজিটিভ মোটিভেশনের জন্য। আমরা অফলাইন ব্যাচে 50 জন 60 জন স্টুডেন্ট নিয়ে পড়াই, তাহলে আমরা যদি অনলাইনে পড়াই 10 জন স্টুডেন্ট 20 জন স্টুডেন্ট দেখে, সেটা কেমন লাগে একটা টিচারের পড়াতে? আমরা চাই যে তোরা প্রত্যেকে শেখ। একটা ওপেন প্ল্যাটফর্মে আমরা পড়াচ্ছি, বাংলার প্রতিটি ছেলে মেয়ের জন্য পড়াচ্ছি, সেখানে 20 জন কেন পড়বে? বাংলার প্রত্যেকটি ঘরে সায়েন্সের স্টুডেন্ট হলে 20 জন স্টুডেন্ট হয়, 50 জন স্টুডেন্ট হয়, 100 জন স্টুডেন্ট হয়, তার থেকে তো অনেক বেশি হয়। তোদের জন্য কাজ করছি, তোরা কেন পড়বি না? এটা বোঝানোর জন্য আমরা বারবার বলি, আমরা পুশ করি যে তোরা শেয়ার কর, এটা তো তোদের ভালোর জন্য করি, তোরা যাতে থাকিস, তোদের উপকার হয়, এটা আমাদের কোথায় উপকার? তাহলে আমরা অ্যাড বন্ধ করে কেন ক্লাস করাচ্ছি? কোনো মানেই হয় না এটা করানো। যাতে তোদের ডিস্ট্রাকশন না হয় তার জন্য অ্যাড বন্ধ করে ক্লাস করানো হয়। এগুলো যদি না বুঝিস তাহলে ঠিক আছে, আমরা হেরে যাব, আমরা মেনে নেব। আমরা যেমন জিততেও জানি, আমরা তেমন হারতেও জানি। আমরা করব না আর কাজ। তোরা যদি এভাবে রিয়াক্ট করিস তাহলে তোদের জন্য আর এত ভালো করে কি হবে বল? কাদের জন্য করছি আমরা? উলুবনে মুক্ত ছড়াচ্ছি। প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, আমাদের বিষয়টা বোঝ, আমরা কি করছি সেটা দেখ, আমরা কি পরিশ্রম করছি সেটা দেখ। প্রত্যেকটি টিচার, আজকে আমি কথা বলছি, দেখ গলার মধ্যে স্বর বেরোচ্ছে না, গলার অবস্থা খারাপ। এই লাস্ট 1 মাস ধরে যেভাবে আমরা পড়িয়ে চলেছি, গলা প্রত্যেকটি টিচার, শামীম স্যারের গলা চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটি টিচার, সাহিল স্যারের গলা চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটি যে টিচাররা পড়ায় তাদের প্রত্যেকের এই লাস্ট 1 মাস 2 মাস এত খেটেছে যে গলা চেঞ্জ হয়ে গেছে, গলার ভয়েস রেস্ট দিয়েছে ডাক্তার, তারপরেও আমরা পড়িয়ে চলেছি ভয়েস রেস্ট না নিয়ে। তোদের জন্য তো করে চলেছি বল, তারপরে এগুলো করছিস তোরা। প্লিজ করিস, রিকোয়েস্ট করছি, ভালো করে পরীক্ষা দে, সব ভালো হবে, সব আলো হবে। সেমিস্টার 2 আগুন জ্বালিয়ে আয়, সেমিস্টার 3 সেমিস্টার 4 আমরা আছি, এবং সেমিস্টার 4-এর পরেও আছি, আমরা থাকবো। কেননা এসওই বাংলা কোনো ব্যবসায়িক প্ল্যাটফর্ম নয়, এসওই বাংলা বাংলার প্রতিটি ছেলে মেয়ের জন্য। আজকে এসওই বাংলার ক্লাস, এসওই বাংলার বাংলা ক্লাস ত্রিপুরার স্কুলে টিচাররা দেখাচ্ছে। ইটস কোয়ালিটি কন্টেন্ট, আমরা বলতে পারি এসওই বাংলা সেই কন্টেন্টটা প্রোভাইড করে, এবং তার জন্যই এটা হয়। এবং এসওই বাংলা মন থেকে পড়ায়, তার জন্য এটা হয়, ভালোবেসে পড়ায়, তার জন্য এটা হয়। আজকে এসওই বাংলা বাংলাতে যে পথ দেখাচ্ছে, এই পথ একদিন সারা পৃথিবী, সারা ইন্ডিয়া দেখবে, আমি তোদের কথা দিলাম। এসওই বাংলা প্রত্যেকটি টিচার যেভাবে নিরলস পরিশ্রম করছে, তার ফল একদিন সারা ভারত পাবে। প্লিজ তোরা আমাদের সাথে অ্যাপ্রিসিয়েট কর, প্লিজ তোরা ভালোভাবে পড়াশুনো কর, প্লিজ তোরা ভালোভাবে পরীক্ষা দে, প্লিজ তোরা তোদের জীবনটাকে উজ্জ্বল কর, প্লিজ তোরা ডিস্ট্রাক্টেড হোস না, প্লিজ তোরা টিচারকে ন্যূনতম রেসপেক্ট কর। প্লিজ তোদের হাত ধরেই একদিন বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আর কিছু বলবো না, ভালো করে পরীক্ষা দে, আগুন লাগিয়ে আয় সবাই। বেস্ট অফ লাক।